বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে যার যার বাড়িতেই অবস্থান করছো। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো একাদশ শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছ তাদের এর আগেও আমি দুটি ক্লাস নিয়েছিলাম, আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। তো এর আগের যে দুটি ক্লাস নিয়েছিলাম সেটাতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, যেটা তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি। তো হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শিক্ষার্থীরা তোমাদের আমি পড়িয়েছিলাম হচ্ছে লেনদেন সম্পর্কে আলোচনা করা হয়েছিল। লেনদেনের বৈশিষ্ট্য কী, লেনদেন বলতে কী বুঝো, লেনদেনের বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করা হয়েছিল। তো লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা যেহেতু শিখেছি, এরপর আমি তোমাদেরকে গত ক্লাসে সামান্য একটু আলোচনা করে দিয়েছিলাম যে লেনদেন কীভাবে আমরা চিহ্নিত করব। তো লেনদেনের বৈশিষ্ট্যগুলোর আলোকেই আমরা কিন্তু লেনদেন চিহ্নিত করব। তো শিক্ষার্থীরা, আমরা লেনদেন চিহ্নিতকরণ সম্পর্কে আজকে একটু ডিটেলস আলোচনা করব। তো গত ক্লাসে তো তোমাদের সামান্য আলোচনা করা হয়েছিল, তোমরা কিছুটা আইডিয়া পেয়েছো। তো আজকে চলো আমরা একটু দেখি যে লেনদেন আমরা কীভাবে চিহ্নিত করব। তো এখানে আমি 6টা লেনদেন লিখে রেখেছি। তো আমরা দেখবো এই 6টা লেনদেনের 6টা ঘটনার মধ্যে কোনটা লেনদেন, মানে 6টা ঘটনা এখানে উল্লেখ করা আছে, এর মধ্যে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয় সেটা আজকে আমরা জানবো। তো আমরা প্রথমেই চলে যাই 1 নম্বর ঘটনায়। মালিক ব্যবসায়ীর প্রয়োজনে 1 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করেন। তো মালিক ব্যবসায়ীর প্রয়োজনে মূলধন বিনিয়োগ করেন, এর ফলে আমাদের কি হয়েছে দেখো, 1 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করার ফলে ব্যবসায়ী কিন্তু 1 লক্ষ টাকা আসলো। তো নগদ টাকা হচ্ছে আমাদের কি সম্পত্তি। তো নগদ টাকা যেহেতু সম্পত্তি, তার মানে কি নগদ নামে সম্পত্তি এখানে বেড়ে গেল। আর আরেকটা জিনিস হচ্ছে যে 1 লক্ষ টাকা মূলধন আনার ফলে বা মূলধন বিনিয়োগ করার ফলে আমাদের কি হচ্ছে, মূলধন 1 লক্ষ টাকা বেড়ে গেল। তো এটা আমরা সনাতন পদ্ধতিতে বলতে পারি যে এই ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, আর এটা আমাদের অর্থের মাপকাঠিতেও পরিমাপযোগ্য, তাহলে এটি একটি লেনদেন। তো এখানে কি হয়েছে, মানে নগদ টাকা বেড়ে গেছে আর মূলধন, মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে। তো এটাকে যদি আমরা আবার সমীকরণ পদ্ধতিতে বলতে চাই তাহলে কি বলবো, যে সমীকরণ পদ্ধতিতে আমরা জানি যে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান পরিবর্তন ঘটাবে। তো একটা ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই তা হিসাব সমীকরণের মানে যে উপাদানগুলো আছে সেগুলোর পরিবর্তন ঘটাবে। তো এখানে দেখো আমাদের হিসাব সমীকরণের উপাদানগুলোর কি কি পরিবর্তন ঘটেছে। তো আমাদের যেহেতু নগদ টাকা ব্যবসায় আসলো, মানে নগদ টাকা বৃদ্ধি পেল, তো নগদ টাকা কিন্তু আমাদের কি সম্পদ, তাহলে এখানে এ আমাদের বেড়ে গেল, অ্যাসেট আমাদের বৃদ্ধি পেল। আর আরেকটা জিনিস কি হলো, আমাদের মূলধন বেড়ে গেল, তাহলে কি সি আমাদের বাড়লো। তো সিটা আমাদের আসতেছে কোথায়, সি আসতেছে হচ্ছে ওনার্স ইকুইটি। আমরা ওনার্স ইকুইটিকে ভেঙে আমরা সি পেয়েছিলাম, তাহলে আমাদের বলতে পারি ওই বেড়ে গেল, মানে মালিকের স্বত্বাধিকার বৃদ্ধি পেল। তাহলে আমাদের প্রথমটা আমরা জানলাম যে এ বৃদ্ধি পেল আর ওই বৃদ্ধি পেল, মানে আমাদের সম্পদ বাড়লো আর স্বত্বাধিকার বাড়লো। এরপরে আসো আমাদের 2 নম্বর ঘটনায়, মূলধন স্বল্পতার কারণে 10% হারে ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ গ্রহণ করেন। তো মালিক মূলধন স্বল্পতার কারণে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন, এর ফলে কি হচ্ছে, আমাদের 30,000 টাকা ব্যবসায় আসলো, নগদ টাকা, মানে ঋণ গ্রহণ করার ফলে 30,000 টাকা নগদ ব্যবসায় আসলো। আর সাথে সাথে আমাদের কি হলো, 30,000 টাকার একটা দায় সৃষ্টি হলো, মানে ঋণ নামে একটা দায় সৃষ্টি হলো ব্যবসায়। তো আমাদের এখানে এটা যেহেতু ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাহলে আমরা বলতে পারি এটি লেনদেন। তো এখানে নগদ টাকা আসলো এবং সাথে সাথে একটা দায় সৃষ্টি হলো, মানে ব্যাংক ঋণ নামে একটা দায় সৃষ্টি হলো। তো আমাদের হিসাব সমীকরণে দেখো কি প্রভাব পড়েছে। হিসাব সমীকরণে এখানে আমাদের যেহেতু নগদ টাকা আসলো, তাহলে অ্যাসেট, নগদ টাকা হচ্ছে সম্পত্তি, অ্যাসেট আমাদের বেড়ে গেল। আর সাথে সাথে আমাদের কি হলো, লাইবিলিটি, মানে ব্যাংক ঋণ নামে একটা লাইবিলিটি আমাদের কি হলো, বেড়ে গেল, মানে দায়ও বাড়লো এখানে, আবার সম্পদও বাড়লো। এরপর আসি আমরা 3 নম্বরটাতে। 3 নম্বরটাতে এখানে বলেছে যে একটি আসবাবপত্র ক্রয়ের অর্ডার বা ফরমায়েশ প্রদান করা হলো। তো আসবাবপত্র ক্রয়ের অর্ডার বা ফরমায়েশ প্রদান করা হয়েছে, এটি কিন্তু লেনদেন নয়, কারণ এর দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি। আর আমরা যদি সমীকরণ পদ্ধতিতে বলতে চাই বা আধুনিক পদ্ধতিতে, তাহলে বলবো যে এটা হিসাব সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন ঘটায়নি, তো সেজন্য এটা লেনদেন নয়। তো এটা লেনদেন নয় আমরা লিখে দিব, কারণ এখানে আসবাবপত্র ক্রয় করা কিন্তু হয়নি, আসবাবপত্র ক্রয়ের শুধু অর্ডার বা ফরমায়েশ প্রদান করা হলো। আচ্ছা, এরপরে আসলে আমাদের 4 নম্বর ঘটনা, পণ্য ক্রয় করা হলো
3000 টাকা। তো পণ্য ক্রয় করলে আমাদের কি হয়, নগদ টাকা চলে গেল। আর পণ্য ক্রয়টা আমাদের কি একটা ব্যয় বা খরচ, তার মানে এখানে কি হলো, ব্যয় বৃদ্ধি পেল আর এখানে আমাদের নগদ টাকা চলে গেল। তার মানে নগদ টাকা হ্রাস পেল আর ব্যয় বৃদ্ধি পেল। তো এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই এটা একটা লেনদেন। তো আমরা সনাতন পদ্ধতিতে জানলাম ব্যয় আমাদের বেড়ে গেল আর আমাদের নগদ টাকা কমে গেল। তো আমরা সমীকরণ পদ্ধতিতে যদি লিখতে চাই এটা, তাহলে আমরা কি লিখবো, পণ্য ক্রয় করার ফলে আমাদের নগদ টাকা যেহেতু কমে গিয়েছে, তাহলে এ আমাদের কমে গেল, মানে মাইনাস করে দিব। আর আরেকটা জিনিস আমাদের কি হলো, সাথে সাথে আমাদের ব্যয় যেহেতু বেড়ে গেল, তাহলে আমাদের ব্যয়টা হচ্ছে মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়। তাহলে ওই আমাদের ওনার সিকিউরিটি আমাদের কি হলো, কমে গেল, মানে ব্যয়ও কমে গেল, আবার ব্যয় বাড়ার ফলে ওনার সিকিউরিটি কমে গেল, আর একদিকে নগদ টাকা মানে একটা অ্যাসেট আমাদের কমে গেল। আচ্ছা, এরপর আসো পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে যেমন নগদ টাকা চলে যায়, পণ্য বিক্রয় করলে আমাদের কি হয়, নগদ টাকা ব্যবসায় আসে। তো নগদ টাকা ব্যবসায় আসলো আর এটা একটা আয়, মানে পণ্য বিক্রয় করার ফলে আমাদের আয় হলো। আয় হলে আমাদের কি হয়, ওনার সিকিউরিটি, খরচ হলে যেহেতু আমাদের ওনার সিকিউরিটি কমে যায়, তাহলে আয় হলে আমাদের ওনার সিকিউরিটি বৃদ্ধি পেল। আর আমাদের যদি পণ্য বিক্রয় করা হয়, তাহলে আমাদের কি হচ্ছে, নগদ টাকা মানে অ্যাসেট আমাদের বাড়ছে, এখানে প্লাস হবে। তাহলে অ্যাসেট এখানে বৃদ্ধি পেল আর আমাদের ওনার সিকিউরিটি বৃদ্ধি পেল। তো এইটুকু আমাদের হয়ে গেল। এরপর আসো আমাদের 6 নম্বরটা আমরা দেখি, ধারে বিক্রয় করা হলো 20,000 টাকা। তো নগদ বিক্রয় করলে আমরা জানলাম যে এ বাড়লো আর ওই আমাদের বেড়ে গেল। এখন আসো আমাদের যদি ধারে বিক্রয় করা হয়, তো ধারে বিক্রয় করা হলে আমাদের কি হলো, আয় কিন্তু ঠিকই হলো, মানে ই আমাদের বৃদ্ধি পেল। তাহলে এটা আমরা লিখে ফেলি ই। এই দুটার মধ্যে ডিফারেন্স হলো, একটা হচ্ছে নগদ বিক্রয় আর একটা ধারে বিক্রয়। তো ই আমাদের ঠিকই থাকবে, মানে আমাদের ওই যেটা ওনার সিকিউরিটি এটা ঠিকই বৃদ্ধি পেল যেহেতু আয় হলো। আর সাথে সাথে আমাদের কি হলো, এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব কিন্তু আমাদের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো ধারে বিক্রয় করলে আমরা জাবেদা কি করি, জাবেদা করি হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাবকে আমরা ডেবিট করি আর বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করি। তো এর ফলে আমাদের কি হচ্ছে, দেনাদার সৃষ্টি হচ্ছে ধারে বিক্রয়ের ফলে। তার মানে আমাদের দেনাদার হচ্ছে একটা অ্যাসেট, তাহলে এ বৃদ্ধি পেল সমীকরণ পদ্ধতিতে। আর আমরা যদি মানে সনাতন পদ্ধতিতে বলতে চাই বা প্রাচীন পদ্ধতিতে, তাহলে আমরা বলবো যে দেনাদার আমাদের বেড়ে গেল আর আমাদের কি হচ্ছে, আয় সৃষ্টি হচ্ছে, আর এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, তাই এটা একটা লেনদেন। আর সমীকরণ পদ্ধতিতে আমরা বলবো এ আমাদের বৃদ্ধি পেল, ওই বৃদ্ধি পেল। তো এগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি মুছে দিই আর নতুন কয়েকটা লেনদেন আমি লিখি। আমাদের ধারে বিক্রয়কৃত আমি লিখেছি ধারে বিক্রয়কৃত 3000 টাকার পণ্য ক্রেতার কাছ থেকে ফেরত আসলো। তো আমরা ধারে বিক্রয়ের সময় দেখেছি অ্যাসেট আমাদের বৃদ্ধি পেয়েছে, মানে দেনাদার নামে একটা সম্পত্তি বেড়ে গেল। আর আমাদের যেহেতু এখানে আয় হলো, সেজন্য আমাদের ওনার সিকিউরিটি বেড়ে গেল। এখন আসতেছে যে এই যে ধারে বিক্রয় করা হয়েছিল, সেখান থেকে 3000 টাকার পণ্য ক্রেতার কাছ থেকে ফেরত আসলো। তো ক্রেতার কাছ থেকে যখন পণ্য ফেরত আসলো, তখন আমাদের দেনাদার কিন্তু আমাদের কমে যাবে এখানে। তো আমরা এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব, আগে আমরা যেটাকে দেনাদার বলতাম, এখন আধুনিক পদ্ধতি মানে আমেরিকান পদ্ধতিতে এখানে আমাদের প্রাপ্য হিসাব বলা হয় এটাকে। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব আমাদের কি হবে, কমে যাবে, আর আমাদের বিক্রয়ের পরিমাণ কিন্তু কমে যাবে। তো এখানে আমাদের আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে, এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, তাই এটা একটা লেনদেন। তো এখানে হচ্ছে কি দেনাদার বা প্রাপ্য হিসাব আমাদের কমে গেল, মাইনাস করলাম।
আবার বিক্রয়ও কিন্তু আমাদের কমে গেল। তো এটা যদি আমরা আধুনিক পদ্ধতিতে বলতে চাই তাহলে আমাদের কি করব, আধুনিক পদ্ধতিতে হবে এ আমাদের মাইনাস হলো, আর আমাদের কি হলো, বিক্রয় যেহেতু কমে গেল তাহলে ওই যেটা ওনার সিকিউরিটি যখন আয় বাড়বে ওনার সিকিউরিটি বাড়বে, আর আয় কমে গেলে ওনার সিকিউরিটি কিন্তু কমে যায়। মানে যখনই আয় কমবে তখন ওনার সিকিউরিটি কমে যাবে। তাহলে আমাদের এই পরিবর্তনটা হলো। তো এরপরে আমরা আসি আরেকটা উদাহরণ, 8 নাম্বার লিখি। এখানে একটা লেনদেন ঘটনা লিখলাম যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে বাসার জন্য 500 টাকার বাজার করলো। তো এই যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে বাসার জন্য বাজার করলো, সেটা আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ তার ব্যক্তিগত হিসাবের পরিবর্তন হয়েছে, এটা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি। তো সেজন্য এটা আমাদের বলবো যে এটা আমাদের লেনদেন নয়। কিন্তু যদি বলা হতো যে মালিক বাসার জন্য ব্যবসায়ের তহবিল থেকে বাজার করলো, তাহলে কিন্তু সেটা লেনদেন হতো। যেহেতু এটা ব্যক্তিগত তহবিল থেকে বাজার করলো তাহলে সেটা লেনদেন নয়। আচ্ছা, আরেকটা খরচ আমরা বলতে পারি যে ভিক্ষুককে 50 টাকা ভিক্ষা দেওয়া হলো। তো ভিক্ষুককে 50 টাকা যদি ভিক্ষা দেয়, আমি একটু লিখে দেখাই তোমাদেরকে এটা। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দিলে আমাদের কি হবে, ব্যবসা থেকে যদি ভিক্ষা দিই তাহলে আমাদের 50 টাকা ব্যবসা থেকে নগদ টাকা চলে গেল। তাহলে নগদ টাকা চলে গেলে আমাদের নগদ টাকা হচ্ছে সম্পত্তি আমাদের কমে গেল। আর আমাদের কি হচ্ছে, যেহেতু এটা একটা ব্যয়, ভিক্ষুককে আমি ভিক্ষা দিলাম, এটা ব্যয় এর ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে ওনার সিকিউরিটি আমাদের কমে গেল। আচ্ছা, আরেকটা ঘটনা হতে পারে যে মাসিক 10,000 টাকা বেতনের একজন কর্মচারী ব্যবসায় নিয়োগ করা হলো। তো 10,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ, এটা কিন্তু ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি। মানে কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তাকে কিন্তু এখনো বেতন দেওয়া হয়নি। তাহলে আমরা একটু বুঝে বুঝে জিনিসগুলি করবো, যে আমরা যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো শিখেছিলাম সেটার আলোকে আমরা লেনদেন চিহ্নিত করব। তো শিক্ষার্থীরা, আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে সামনাসামনি ক্লাস নিতে পারবো। তোমরা খুব সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।